বাংলা সাহিত্যের ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় শেষ অবধি বনফুল রূপেই চিহ্নিত হয়েছেন। চিকিৎসক বলাইচাঁদ ছিলেন কথাশিল্পী বনফুল। বনফুল হয়েও তিনি অভিজাত বনফুল। সৌন্দর্যে, গন্ধে, বর্ণে তিনি স্বতন্ত্র। এই স্বতন্ত্র নিয়েই তিনি সৃষ্টির উল্লাসে মগ্ন। বহু ব্যক্তির বহু বিচিত্র মুহূর্তের ভাবনা ও অনুভূতির তিনি রূপকার। চিকিৎসক ও বৈজ্ঞানিকের দৃষ্টি তার সহজাত। চিকিৎসক বনফুল অনুবীক্ষণ যন্ত্রের তলায় জীবনের ও সমাজের প্রতিদিনের অনেক নির্ভুল তথ্যকে বিচার করেছেন। আর শিল্পী বনফুল সংস্কার মুক্ত দৃষ্টিতে জীবনের গভীর ছবি এঁকেছেন। দেখা, অদেখা, জীবনের অজস্র রূপের ছবি তিনি আঁকায় তিনি যেমন তন্ময় তেমন সার্থক। বৈজ্ঞানিক দৃষ্টি এই ছবি সৃষ্টির ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষায় মগ্ন, এবং সেই সাধনায় তার সফলতাও অস্বীকার করা নয়। উপন্যাসে, কবিতায়, রঙ্গব্যঙ্গে, ছোট গল্পে, নাটকে তার এই শক্তির পরিচয় নানাভাবে উদ্ঘাটিত হয়েছে। জীবনকে শিল্পে ধরে রাখার ক্ষেত্রে শিল্প রীতির প্রয়োগও নতুন নতুন পথ ধরে এগিয়ে গেছে, পূর্ব তাকে স্পর্শও করেছে। আজ আমরা এই বনফুলের লেখা যোগেন পণ্ডিত গল্পটি পাঠ করার চেষ্টা করব। হরিপুরের লোয়ার প্রাইমারি স্কুলের যোগেন পণ্ডিত বড়ই মর্মাহত হলেন বৃদ্ধ বয়সে। নতুন যুগের নতুন চালচলনের সঙ্গে কিছুতেই তিনি মানিয়ে চলতে পারলেন না। এখনো তিনি ছেলেদের পড়া মুখস্থ করতে বলেন, না পারলে শাস্তি দেন। কান মলা, চর চাপড়, বেঞ্চির উপর দাঁড় করিয়ে দেওয়া, হাঁটু ধরে গেড়ে বসানো, এসব তো আছেই। বেতও মারেন। তেদর ছেলেদের মারের চোটে আধমরাও করে দেন। এসব ছাড়া আর একটি কাজও করেন তিনি, বরাবরই করে আসছেন। পাঠশালায় এসে ঘন্টা 2 ঘুমোনো। প্রায় কোষখানেক দূরে থাকেন তিনি এক সোনার বেনের বাড়িতে। সেখানে অনেক রাত্রি পর্যন্ত জাগরণ করে তাকে হিসাবপত্র লিখতে হয়। এর বিনিময়ে সেখানে তিনি থাকতে পান এবং সিধা পান। নিজের রান্না নিজেই করে নেন। অত্যন্ত রাশভারী লোক। সকলেই ভয় করে তাকে। ছাত্ররা আড়ালে বলে, মনীষ পণ্ডিত। যেমন কালো রং তেমনি বলিষ্ঠ, চোখ দুটিও লাল। কেউ ঘাঁটাতে সাহস করে না। সহসা এক ক্রোশ হেঁটে প্রত্যহ বেলা 12টা আন্দাজ তিনি পাঠশালায় হাজির হন। তখন তার 2 পা হাঁটু অব্দি ধুলি ধূসরিত। জুতো বা ছাতার বালাই নেই। হাতে একটি ছোট পুটুলি থাকে। পুটুলির ভিতর একখানি গামছা, কয়েকটি বই, চশমাটি এবং মশলার একটি ছোট্ট কৌটো ছাড়া বড় কিছু একটা থাকে না। স্কুলে এসেই তিনি আদেশ করেন, ওরে জল আন। পাশের পুকুর থেকে ছাত্ররা জল বয়ে এনে দেয়। যোগেন পণ্ডিত পদ প্রক্ষালন করেন। পুঁটুলি থেকে গামছা বের করে পা দুটি ভালো করে মোছেন। তারপর ছাত্রদের সাহায্যে ধরাধরি করে বেঞ্চগুলি জোড়া দিয়ে নেন। তারপর মশলার কৌটো থেকে একটা লবঙ্গ বা এলাচের দানা মুখে ফেলে দিয়ে পুঁটুলিটি সযত্নে বেঁধে ফেলেন। আবার তারপর ছাত্রদের সম্বোধন করে বলেন, যাও একবার তোমরা পড়া মুখস্থ করো গিয়ে। ঘুম থেকে উঠে পড়া নেব। একটি ভুল যেন না হয় কারো, তাহলে আর আস্ত রাখবো না। ছাত্ররা বেরিয়ে যায়। পুঁটুলিটি মাথায় দিয়ে যোগেন পণ্ডিত জোড়া দেওয়া বেঞ্চির ওপর শুয়ে পড়েন। পাঠশালার সামনে প্রকাণ্ড বট গাছ আছে একটা। তারই তলায় বসে ছাত্ররা পড়াশোনা করে। ঘন্টা 2 পরে পণ্ডিত মশাইয়ের নিদ্রা ভঙ্গ হয়। ছাত্রদের দিয়ে আবার বালতি করে জল আনিয়ে তিনি চোখ, মুখ, নাক, কান ধুয়ে ফেলেন। বিশেষ করে নাক আর কান। তার নাক আর কান দুটি বেশ বড়। শুধু বড় নয়, লোমও আছে বেশ।
হাত মুখ মুছে বটগাছের একটি ডাল ভেঙে নিয়ে যোগেন পণ্ডিত পড়াতে বসেন। তারপর পড়ানো শেষ করে যখন ওঠেন তখন প্রায়ই দেখা যায় ডালটি ফেটে চৌচির হয়ে গেছে। এমনি প্রত্যহ। কিন্তু একটি ছেলে ফেল হয়নি আজ পর্যন্ত যোগেন পণ্ডিতের স্কুল থেকে। প্রতি বছরই বৃত্তি পায়। বেচালও হয়নি একটি ছেলে। কারণ শুধু স্কুলে নয়, স্কুলের বাইরেও তার প্রতাপ কম ছিল না। কারণ কোনো ছেলে শাসন সত্ত্বেও উপর্যুপরি পড়া না পারলে কিংবা স্বভাব না বদলালে যোগেন পণ্ডিত তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেন, তার বাপ মাকে পর্যন্ত বকেন। ছেলে খারাপ হবে কি করে? তার স্কুলের প্রত্যেকটি ছেলেকে শায়েস্তা না করা পর্যন্ত তার শান্তি নেই। তিনি ছেলেদের মারতেন বটে, কিন্তু ভালোবাসতেন। কতই বা মাইনে পান, কিন্তু তার থেকেই তিনি ভালো ছেলেদের পুরস্কার দিতেন, গরিব ছেলেদের বই কিনে দিতেন। কারো অসুখ হলে বারবার গিয়ে খোঁজ নিতেন তার বাড়িতে, দরকার হলে সেবা করতেন। সংসারে তার নিজের বলতে কেউ নেই। প্রথম জীবনে বিয়ে করেছিলেন বাঁকুড়ায়, সেখানেই একটা স্কুলে পণ্ডিতি করতেন। কিন্তু পত্নী বিয়ে হলো, আর সেখানে থাকতে পারলেন না। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এখানে চলে এলেন। এখানেই 25 বছর কেটে গেছে। এখানকার স্কুলের ছেলেরাই তার সব। তাদের উপর নিজের অধিকারও তাই তিনি অপ্রত্যহিত করে রাখতে চান। কিন্তু যুগ বদলেছে, তার সাবেক চাল আর সহ্য করতে পারছে না লোকে। এতদিন মুখ ফুটে ষাটে সাহস করে কেউ কিছু বলতে পারছিল না, কিন্তু নতুন দারোগা বাবুর ডেপো ছেলেটি যোগেন পণ্ডিত যেদিনকে গোবেরেন করলেন, সেদিন থেকে তার বিরুদ্ধে চক্রান্ত চলতে লাগলো। 6 ফুট লম্বা বলিষ্ঠ যোগেন পণ্ডিতের এমন একটা ব্যক্তিত্ব ছিল যে দারোগা বাবুও সামনাসামনি তাকে কিছু বলতে সাহস করলেন না, কিন্তু তিনি ছাড়লেনও না। পণ্ডিতের সমস্ত দুষ্কৃতির বর্ণনা দিয়ে গ্রামের সমস্ত লোককে দিয়ে সই করিয়ে এক লম্বা দরখাস্ত পাঠিয়ে দিলেন স্কুল শিক্ষা বিভাগের কর্তৃপক্ষের কাছে। যোগেন পণ্ডিত গুণাক্ষরেও কিছু জানতে পারলেন না। কিছুদিন পরে দরখাস্তকারীদের মুখপাত্র দারোগা বাবুকে কর্তৃপক্ষ জানালেন যে তদন্ত করার জন্য জেলার ইন্সপেক্টর শীঘ্রই যাবেন। হৃষ্ট হলেন দারোগা বাবু। নির্দিষ্ট দিনে ইন্সপেক্টর ভূতনাথ ভৌমিক এসে হাজির হলেন এবং দারোগা বাবুকে নিয়ে গেলেন স্কুলে। যোগেন পণ্ডিত তখন তার প্রাত্যহিক দিবানিদ্রা শেষ করে আরক্ত নয়নে পড়াচ্ছেন ছেলেদের। স্কুলে গিয়েই কিন্তু ভূতনাথ ভৌমিক এমন অপ্রত্যাশিত একটা কাণ্ড করে বসলেন যে দারোগা বাবুরও চক্ষু স্থির হয়ে গেল। এত বড় ঝাঁদরেল একটা লোক যোগেন পণ্ডিতকে দেখবা মাত্র কেঁচোটি হয়ে গেল যেন। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে হাত কচলাতে কচলাতে কাচু মাচু হয়ে গেল। দারোগা বাবু জানতেন না যে ভূতনাথ ভৌমিক যোগেন পণ্ডিতের প্রাক্তন ছাত্র। তিনি যখন বাঁকুড়ায় ছিলেন তখন বালক ভূতনাথকে পড়িয়েছেন। যোগেন পণ্ডিত কম আশ্চর্য হননি। একবার দেখেই তিনি ভূতনাথকে চিনতে পেরেছিলেন। আরে ভূত না, তুই এখানে হঠাৎ করে এলি কি করে? আমি আজকাল স্কুল ইন্সপেক্টরের কাজ করছি পণ্ডিত মশাই। তাই নাকি? বেশ বেশ, তা এখানে কেন? ও, স্কুল ভিজিট করতে এসেছিস বুঝি? যোগেন পণ্ডিতের হাসি আকর্ণ বিস্তৃত হয়ে গেল। চোখ থেকে উপচে পড়তে লাগলো গর্ব আর স্নেহ। লজ্জিত ভূতনাথ ভৌমিক বললেন, না, এমনি একটা দরকারে এসেছি, কয়েকটা কথা আছে আপনার সঙ্গে। কি কথা? স্কুলের ছুটি হয়ে যাক, তারপরে বলবো কোন। স্কুলের ছুটি দিয়ে দিলেই তো হবে। ওরে, তোরা সব বাড়ি যাস, ইন্সপেক্টরের অনারে ছুটি দিয়ে দিলাম তোদের। এ আমার ছাত্র জানিস, প্রণাম কর সব। প্রণাম করে স্কুলের ছেলেরা বাড়ি চলে গেল সব। গতিক মন্দ বুঝে দারোগা বাবুও সরে পড়লেন। যোগেন পণ্ডিত তার সঙ্গে একটি বাক্যালাপও করলেন না। তারপর তোর খবর কি বল সব? বিবাহ করেছিস? ছেলেপিলে কয়টি? 2টি ছেলে। বেশ বেশ। নানা কথার পর অনেক ইতস্তত করে অবশেষে আসল কথাটি ভূতনাথ ভাঙলেন। দরখাস্তটিও দেখালেন। দেখে বললেন, আমি যখন এসেছি তখন কোনো খারাপ রিপোর্ট দেব না, কিন্তু যোগেন পণ্ডিতের দিকে চেয়ে থেমে গেলেন ভূতনাথ ভৌমিক। যোগেন পণ্ডিত স্তব্ধ হয়ে দরখাস্তখানা দেখছিলেন।
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যেন তিনি। যাদের ছেলেদের জন্য এত কাল ধরে প্রাণপাত করেছেন তিনি, তারা তার বিরুদ্ধে দরখাস্ত করছে। প্রত্যেকটি সই তার পরিচিত, এদের মধ্যে অনেকে তার পুরনো ছাত্র। খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে যোগেন পণ্ডিত বললেন, আমি আর এখানে থাকবো না ভূতনাথ, কালই এখান থেকে চলে যাব। কোথায়? যেদিকে দু চোখ যায়। ভূতনাথ যোগেন পণ্ডিতকে চিনতেন, বুঝলেন তার কথার নড়চড় হবে না। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে তিনি বললেন, একটা কথা বলতে সাহস হচ্ছে না পণ্ডিত মশাই, যদি অভয় দেন বলে বলি। কি বল? আমি এখান থেকে চলে যাওয়ার পরই যদি ঠিক করেন, তাহলে আমার বাড়িতে চলুন না। আমি আপনাকে মাথায় করে রাখবো। আমার ছেলে দুটির ভাড়া আপনি নিন, তাহলে আমি নিশ্চিন্ত হই। টুরে টুরে ঘুরে বেড়াতে হয় আমাকে। একটু চুপ করে থেকে যোগেন পণ্ডিত বললেন, বেশ, তাই হবে। তার পরদিন খুব ভোরে হরিপুর ছেড়ে চলে যাবার আগে যোগেন পণ্ডিত গ্রামের সীমান্তে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চেয়ে রইলেন গ্রামটার দিকে। তারপর চলে গেলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের রচিত যোগেন পণ্ডিত। এই গল্পের সমস্ত চরিত্র এবং গল্প পাঠে আমাদের সম্মানীয় পিনাকি বোস মহাশয়, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি সৃঞ্জয় নন্দী এবং গপ্প ক্যাফে পুরো টিম। পরের সপ্তাহে আরও নতুন কিছু গল্প নিয়ে হাজির হব আমাদের টিম গপ্প ক্যাফে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গপ্প ক্যাফে। ধন্যবাদ।